উপস্থিত নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত রাজনৈতিক দল, শ্রেণী পেশা, কর্মজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনারা সারাদিন মনোযোগ দিয়ে নিজেরা আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে একটা ঐতিহাসিক দিন। তবে ইতিহাস আপনা আপনি তৈরি হয় না। মানুষের ইতিহাস মানুষকে নিজেকেই তৈরি করতে হয়। আজকে যে আমাদের কনভেনশন কেন নতুন একটা সম্ভাবনা তৈরি করেছে, যারা বিজ্ঞানের ছাত্র, অধিকাংশই বিজ্ঞান পড়েছে স্কুলে অন্তত, আপনারা জানেন হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস। এই দুটোকে যদি আমরা বিদ্যুৎ চালনা করে একত্র করি কি হয়ে যায়? পানি, তাই না? একটা নতুন জিনিস এবং প্রচুর এনার্জি এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্য দিয়ে রিলিজ হয়ে পানি তৈরি হয়। বাম গণতান্ত্রিক জোট ক্রিয়াশীল ছিল অনেকদিন আগে থেকে। বাংলাদেশ জাসদ, আমরা নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমরাও ক্রিয়াশীল ছিলাম। এই দুটো দলের একত্র হওয়া কি শুধুই বাম গণতান্ত্রিক জোটের 6টি দল এবং আমরা বাংলাদেশের একটা দল, 7টা দল একটা জোট হয়ে গেল? না, এটা হচ্ছে সেই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হওয়ার মতো একটা প্রচুর শক্তি উৎপাদনকারী একটা রাজনৈতিক রাসায়নিক সংমিশ্রণ। এটাকে অবশ্যই আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। সেলিম ভাই আমাদের নেতা, ছাত্র জীবন থেকে আমরা তাকে দেখেছি। আম্বিয়া ভাই আছেন, তিনি তো আমার প্রত্যক্ষ নেতা। জামান ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সহকর্মী যারা আছেন, যে বিপুল সম্ভাবনা উন্মোচন করেছে আজকের এটা কয়েকটি দল একত্রিত বসা শুধু নয়, রাজনীতির যে ধারা, আমাদের প্রতিবাদের ধারা, আমাদের সংগ্রামের ধারা, এবং যেভাবে একের পর এক সরকার আসছে, সরকার যাচ্ছে, জনগণের সরকার গঠনের যে তীব্র চাহিদা মানুষের মধ্যে, বিশেষ করে সর্বশেষ রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে বিপুল আশা জাগিয়েছিল। কিন্তু এটাও রাজনৈতিক সচেতন মহল জানতো যে বিপুল আশা জাগালেও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তনটা হবে না। আমরা ওই সময় হতাশাজনক কথা বলতে চাইনি। প্রচুর মানুষ জীবন দিয়েছেন, কিন্তু অভিজ্ঞ মহল বলেছেন যে যেহেতু সুস্পষ্ট আদর্শ ভিত্তিক কোনো সংগঠনের প্রত্যক্ষ নেতৃত্বে এই গণঅভ্যুত্থানের ট্রিগার টেপা হয়নি, আমি বলবো ট্রিগার টেপা হয়েছে। বারুদ প্রস্তুত ছিল, বন্দুক প্রস্তুত ছিল, ট্রিগারে টান দেওয়ার মতো কোনো লোক জনগণের সামনে ছিল না। আমাদের সংগ্রামী ছাত্র সমাজ, অবশ্যই সেলিউট দিতে হবে তাদেরকে। সেই ঐতিহ্যবাহী ছাত্র সমাজ, আমিও সেই ছাত্র আন্দোলনের সেই প্রোডাক্ট, যে ইংরেজিতে বলি, এখানে অধিকাংশই ছাত্র আন্দোলনের প্রোডাক্ট, দু একজন ব্যতিক্রমে তারা সেরকমভাবে ভূমিকা পালন করেছেন। অনেকেই বলতেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছাত্রদের কোনো ভূমিকা নেই, তারা শুধুই ক্লাসে লেখাপড়া করবে, শিক্ষা নিয়ে আন্দোলন করবে, ডিবেট করবে, জাতীয় রাজনৈতিক দলগুলোর অনুগমন করবে। আসলে কি তাই? 90-এর গণঅভ্যুত্থান বলেন, 2007-এর 111-এর সেই সেনা নির্ভর সরকারের সেই তাদের যে অহংকার, দেমাগ, ছাত্র সমাজের উপর নিপীড়ন চালাতে গিয়েছিল, উপযুক্ত জবাব পেয়েছে, তাই তারা বাধ্য হয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে। এবং শেখ হাসিনা সেই কঠোর শাসন, কেউ বলেছে যে যেভাবে হোক তিনি ক্ষমতায় থাকবেন, কিন্তু তিনি থাকতে পারবেন। ছাত্র সমাজ সেখানে তাকে গদি ছাড়া করেছে এবং দেশ ছাড়া করেছে। যাই হোক, একটা সুস্থ গণতান্ত্রিক দেশে
ছাত্র সমাজ তো রাস্তায় নামার কথা না, এটা ঠিক। তা আমরা তো সুস্থ গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছি না, কারণ দেশ স্বাধীন হওয়ার পরে লুটেরা অর্থনীতি, বিদেশ নির্ভর রাজনীতি, রাজনৈতিক দলগুলোর ভিতরে সেই নির্ভরশীলতা, প্রধান ভাই খুব চমৎকার বলেছেন, তার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, অনেক লড়াই করেছেন কিভাবে দলকে নিজের পায়ে দাঁড় করা যায়, নিজের মার্কায় ভোট করানো যায়। উনি নিজের মার্কায় ভোট করেছেন, কিন্তু দলকে উদ্বুদ্ধ করতে পারেননি, আমরা শেষ পর্যন্ত থাকতে পারিনি একসাথে। তো সেই রাজনৈতিক দলগুলোর ভিতরেও প্যারাসাইটিজম, পরজীবিতা, এবং যারা তথাকথিত বড় দল, তাদের সেই আর্থিক উৎস আমরা জানি না। কালো টাকার মালিকদের উপরে, বিদেশিদের স্বার্থ রক্ষা করে সেখান থেকে কালো টাকা, তার উপরে দল। কালো টাকার উপরে ভিত্তি করে যদি রাজনৈতিক দল হয়, সেই রাজনৈতিক দল জনগণের পক্ষে থাকতে পারে না, কারণ যা টাকা যোগায় তাদের কথাই তাকে শুনতে, অথবা নিজেরাই সেই কালো টাকার পাহারাদার হয়ে যায়। এই সমস্ত ধারার বাইরে আমরা যারা এখানে একত্রিত হয়েছে, সেই রাজনৈতিক দল জনগণের কাছ থেকে একটি একটি করে পয়সা দিয়ে, একটি একটি করে টাকা নিয়ে আমাদেরকে দলের তহবিল সংগ্রহ করতে হয়। বা আমাদের যারা শুভানুধ্যায়ী, এক সময় আমাদের রাজনীতি করতেন, এখন হয়তো ব্যবসা বাণিজ্য করছেন, দুর্নীতির সাথে যুক্ত নয়, লুটপাট করেননি, ক্ষুদ্র মাঝারি, তাদের কাছ থেকে আমরা পকেট কেটে আমাদের সেই বিভিন্ন আমাদের তৎপরতা চালাতে হয়। কাজেই তাদের উপর নির্ভর করে আমাদের দল তৈরি করতে হবে, যা সাধারণ জনগণের কাছ থেকে আমাদের অর্থ সংগ্রহ করতে হবে, নিজেরা চাঁদা দেব যাদের সামর্থ্য আছে, তাহলেই কেবলমাত্র আমরা যেই লক্ষ্য নিয়ে আজকে একত্রিত হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে আমরা করতে পারব। এবং কঠোরভাবে আমাদেরকে পরিশ্রম করে তা বাস্তবায়িত করতে হবে। যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বিপুল সম্ভাবনা অবশ্যই আমরা মাঠে মারা যেতে দেব না, কারণ জনগণ উৎসুক হয়েছে, জনগণ চাচ্ছে এটা সফল হোক। কাজে সেই চাহিদা আমরা পূরণ করতে পারবো, সেটা আমরা আশা করি। আমি এখন আপনাদের সামনে এই কনভেনশনের রাজনৈতিক প্রস্তাব পেশ করব। আমাদের যে জাতীয় কনভেনশনের ঘোষণা প্রথম পর্যায়ে প্রথম অধিবেশনে পাঠ করা হয়েছিল, কমরেড আব্দুল্লাহ কাফি রতন পাঠ করেছিলেন। এটা নিয়ে আমরা ব্যাপক জনগণের কাছে যাব, বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সরাসরি বলবো, আপনারাও আসবেন আমাদের সাথে। আমরা বিভিন্ন জেলা বা বিভাগীয় পর্যায়ে যাব, এবং একটা খসড়া আমাদের ছিল যে অনেকে এখানে বক্তব্য রেখেছেন যে এই সমস্ত দাবি যুক্ত করা উচিত। বিশেষ করে আনু ভাই অনেক চমৎকার কথা প্রস্তাব দিয়েছেন, বেশ কিছু কিন্তু আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি, কিন্তু এটা অনেক বড় প্রস্তাব, জনতার সনদ, সেটা আমরা সংক্ষেপ করে সকালে পাঠ করেছেন কাফি রতন। ওগুলোকে নিয়ে আমরা বিস্তারিত আপনার সাথে বসে 15 দিন, খুব বেশি সময় নেই, তারপরে আমরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের সম্পূর্ণ যে কর্মসূচি যেটা একটা আমাদের মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী, আর এই মুহূর্তে কতগুলো জ্বলন্ত রাজনৈতিক দাবি আছে যেগুলো নিয়ে আমরা লাগাতার বিক্ষোভ করছি, লাগাতার প্রতিবাদ করছি, সেগুলো আমি এখানে পড়ে শোনাচ্ছি। আমাদের কনভেনশনের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের একটা বলিষ্ঠ প্রতিবাদ এবং দাবি জানিয়ে রাখার জন্য আজকের এই ঐতিহাসিক কনভেনশনের প্রস্তাব। এক, এই সভা অন্তর্বর্তী সরকার কর্তৃক অস্বচ্ছ ও গোপন প্রক্রিয়ায় জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই সভা মনে করে লাভজনক এসব বন্দরকে কোনো যুক্তিতে ইজারা দেওয়া যায় না। ভূ রাজনৈতিকভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়া হলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে। অবিলম্বে এই সিদ্ধান্ত চুক্তি বাতিল করতে হবে। 2, 24-এর গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে এক শ্রেণীর মতলববাজ ধর্মাশ্রয়ী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীন মত প্রকাশ ও ধর্মবিশ্বাসের উপর হুমকি দিয়ে যাচ্ছে। একের পর এক মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, মাজার, আখড়া, দরবার ভাঙা, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া,
সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে লালন বাউল শিল্পীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। আমরা সরকারকে সব সন্ত্রাস নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। মুক্ত চিন্তার পক্ষের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক দল ও সংগঠন সমূহকে এই অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। 3, অন্তর্বর্তী সরকার তার করণীয় থেকে অনেক দূরে সরে গিয়ে তাদের মনমতো কাজ করতে গিয়ে গণতন্ত্রের উত্তরণকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রায় সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা অবিলম্বে নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবি জানাচ্ছি। এই সভা মনে করে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদে সিদ্ধান্ত গ্রহণের পরে সংবিধানের মৌলিক সংশোধনের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের পূর্বে প্রয়োজনে গণভোট হতে পারে, কিন্তু এর আগে গণভোট অপ্রয়োজনীয়। 4, এই কনভেনশন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত 5,000 টাকায় এবং নির্বাচনী ব্যয় 5 লক্ষ টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছে। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের জন্য উপদেষ্টা পরিষদ থেকে রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত সদস্যদের অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছে। একই সাথে আমরা অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব পালনের দাবি জানাচ্ছি। প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কর্মকর্তাদেরকে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের দাবি জানাচ্ছি। কালো টাকা, পেশিশক্তি ও সাম্প্রদায়িকতা মুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য এই কনভেনশন দাবি জানাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হলেই কাউকে নির্বাচনের অযোগ্য ঘোষণার নিয়মকে আমরা নাগরিকের মৌলিক অধিকার ও ন্যায় বিচারের পরিপন্থী বিবেচনা করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই কনভেনশন নির্বাচনে সকল আসনে না ভোটের বিধান যুক্ত করার দাবি জানাচ্ছে। এখন শুধুমাত্র যেখানে একজন ক্যান্ডিডেট সেখানে তারা না ভোটের বিধান যুক্ত করেছে, আমরা সমস্ত আসনে এটা করার দাবি জানাচ্ছি। 5, ব্যাংকিং ও আর্থিক খাতের দুর্নীতি, লুটপাট, অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া এবং দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য এই কনভেনশন দাবি জানাচ্ছে। একই সাথে পাচারের টাকা উদ্ধার ও আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদ বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছে। 6, এই কনভেনশন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য একটি স্থায়ী কমিশন গঠনের এইসব কনভেনশন জোর দাবি জানাচ্ছে। অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও বিত্তহীন মানুষের জন্য বিনামূল্যে জীবন ধরনের সামগ্রী সরবরাহের দাবি জানাচ্ছে। 7, এই কনভেনশন গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সাম্রাজ্যবাদের মদতপুষ্ট জায়নবাদী ইসরায়েলি সরকার কর্তৃক প্যালেস্টাইনের নাগরিকদের হত্যাকাণ্ড অব্যাহত রাখা তীব্র নিন্দা ঘৃণা প্রকাশ করছে। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিগুলো দেশে দেশে যুদ্ধ চাপিয়ে দিয়ে বিভিন্ন দেশে গৃহযুদ্ধে মদত দিয়ে গোটা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করছে। যুদ্ধে ও যুদ্ধাস্ত্র তৈরিতে যে সম্পদের অপচয় হচ্ছে তার ক্ষুদ্র অংশ বিশেষ দিয়ে গোটা বিশ্বে দুর্ভিক্ষ ও মহামারী ঠেকানো সম্ভব। আমরা অবিলম্বে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করে সেখানে প্যালেস্টাইনদের পুনর্বাসন ও 2 জাতি ভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরায়েলি দখলদারি অবসানের দাবি জানাচ্ছি। আর একটা প্রস্তাবযুক্ত যে রাজনৈতিক দলগুলোর যে নিবন্ধনের নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন, কালা কানুন, এটাকে অবলম্বে বাতিল করতে হবে। নির্বাচনের মার্কা বিতরণের জন্য নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারে, কিন্তু নিবন্ধনের নামে যে এই গণতান্ত্রিক রাজনীতির বিকাশের পথে বাধা সৃষ্টি করছে এবং অদৃশ্য সুতার বন্ধনে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রচলিত নিয়মকে আমরা বাতিল করার দাবি এটা যুক্ত হবে। আমাদের কনভেনশনের পরে পরিচালনা পরিষদ গঠিত হবে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে। আমরা সেখানে বসে বিস্তারিত আলোচনা করে পরবর্তী কর্মসূচি সেগুলো সাংগঠনিক কর্মসূচি আমরা নির্ধারণ করব এবং জনতার সনদ আপনাদের সমাজের সাথে আলাপ করে আমরা পূর্ণাঙ্গ কর্মসূচি আগেই বলেছি। এই একটা কথা আচ্ছা, আমাদের এখানে আরো রাজনৈতিক দল এসছেন, উল্লেখ করা ভাষণ মাহবুবের নেতা যারা আছেন তারাও এখানে একাত্মতা প্রকাশ করেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের এই প্রস্তাবগুলো যদি আপনারা সমর্থন করেন তাহলে একটা আপনার সমর্থন এবং সংহতি জ্ঞাপন করুন।
সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যয় ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।